ক্লাস 6 ইতিহাস বই থেকে তোমাদের যে প্রথম চ্যাপ্টার আছে ইতিহাসের ধারণা, সেখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষায় তোমাদের আসবেই সেগুলোর উত্তর সমেত আমি করে দিয়েছি। দেখো, শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো, তোমরা সব পরীক্ষায় কমন পাবে। তো প্রথম প্রশ্ন দিয়েছি যে ইতিহাস শব্দের অর্থ কী। দেখো, ইতিহাস শব্দের অর্থ পুরনো দিনের কথা। 2 নম্বর, মিক্সার মেশিন কি কাজে লাগে? না, মিক্সার মেশিন দিয়ে মশলাপাতি বাটা হয়। 3 নম্বর প্রশ্ন, মানুষ সবার আগে কিসের ব্যবহার শিখেছে? উত্তর হবে মানুষ সবার আগে পাথরের ব্যবহার শিখেছে। তারপরে একটা বড় প্রশ্ন আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় আসবে, দেখবে যে নদীমাতৃক সভ্যতা কাকে বলে? না, উত্তর কি হবে? বহুকাল আগে থেকেই মানুষ নদীর ধারে থাকতে শুরু করেছিল। নদীকে ঘিরেই তাদের রোজকার বেশিরভাগ কাজ চলত। পুরনো দিনের অনেক সভ্যতা নদীর ওপর নির্ভর করেই তৈরি হয়েছিল। সেই সব সভ্যতার কাছে নদী ছিল মায়ের মতো, তাই সেইগুলিকে বলা হয় নদীমাতৃক সভ্যতা। মাতৃক মানে মায়ের মতো। দেখো কত সুন্দর করে লিখিয়ে দিয়েছি উত্তরটা, তোমরা এগুলো খাতায় লিখে নেবে, এগুলোকে করবে, পরীক্ষায় দেখবে তোমরা কমন পেয়ে যাবে। পরের প্রশ্ন 5 নম্বর, ইতিহাস পড়ে আমরা কি কি জানতে পারি? ইতিহাস পড়ে আমরা জানতে পারি মানুষের কথা, পরিবেশের কথা এবং মানুষ কিভাবে এই পরিবেশের সঙ্গে মানিয়ে চলল সেসব কথা। এছাড়া ইতিহাস পড়ে আমরা জানতে পারি মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখলো, কিভাবে ছবি আঁকতে পড়তে শিখলো, লিখতে শিখলো, কিভাবে আগুন জ্বালাতে শিখলো, আচ্ছা পোশাক পড়তে শিখলো এবং কিভাবে গ্রাম ও শহর বানালো। এই সমস্তগুলো আমরা ইতিহাস থেকে জানতে পারি। উপমহাদেশ কথার অর্থ কী? উপমহাদেশ কথার অর্থ হলো মহাদেশের মতোই বড় অঞ্চল। উপমহাদেশ কথার অর্থ কি? মহাদেশের মতোই বড় অঞ্চল। দেখো, অনেকগুলো দেশ নিয়ে তৈরি হয় একটা মহাদেশ, তো সেই মহাদেশের মতোই হচ্ছে যে উপমহাদেশ হয়। আচ্ছা, তো আগেকার দিনে ভারতীয় উপমহাদেশের ভৌগোলিক বিবরণ দাও। ভারতীয় উপমহাদেশের উত্তরে ছিল পাহাড়ি অঞ্চল, সিন্ধু ও গঙ্গা নদীর দুপাশে ছিল সমভূমি অঞ্চল, বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকের তিনকোনা অঞ্চল। এই নিয়ে তৈরি হয়েছিল ভারতীয় উপমহাদেশের ভূগোল। এটা দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসবে, দেখবে এটা। এরপরে আসছি 8 নম্বর প্রশ্ন। দেখো, তোমরা প্রশ্নগুলো সব পেয়ে যাচ্ছ, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং উত্তর সমেত। তোমাদের বইয়েতে দেখবে উত্তরগুলো একদম ভালো করে দেওয়া নেই কো, আমি এখানে সুন্দর করে গুছিয়ে এক জায়গায় করে দিয়েছি। তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, দেখবে তোমাদের পরীক্ষাতে তোমরা সব কমন পেয়ে যাবে। 8 নম্বর প্রশ্ন আছে যে ভারতবর্ষ নামের তাৎপর্য লেখো। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় উপমহাদেশকে একসময় ভারতবর্ষ বলা হতো। ভারত ছিল পুরনো একটা জনগোষ্ঠী। ওই জনগোষ্ঠী যে অঞ্চলে থাকতো তাকে বলা হতো ভারতবর্ষ। এর সঙ্গে লিখে দেবে তোমরা যে ভারত শব্দের একটি অর্থ ভরতের বংশধর। তবে ভারতবর্ষ বলতে সবসময় পুরো ভারতীয় উপমহাদেশকে বোঝাতো না। 9 নম্বর প্রশ্ন, আর্যাবর্ত কাকে বলা হতো? না, ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছে বিন্ধ্য পর্বত। সাধারণভাবে আর্যরা উত্তর অংশে বাস করত বলে ওই অঞ্চলকে আর্যাবর্ত বলা হতো। আচ্ছা, দাক্ষিণাত্য কোন অঞ্চলকে বলা হতো? না, ভারতবর্ষের বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকে আর্যদের বিশেষ কোনো প্রভাব ছিল না। এই দক্ষিণ ভাগকেই বলা হতো দাক্ষিণাত্য। বিন্ধ্য পর্বত থেকে কন্যাকুমারিকা ছিল দাক্ষিণাত্য অঞ্চল। 11টা দেখো, বলছে 11 নম্বর প্রশ্নতে বলা আছে যে দাক্ষিণাত্যে কোন জাতির বসবাস ছিল? না, উত্তর হবে দাক্ষিণাত্যে দ্রাবিড় জাতির বসবাস ছিল। 12 নম্বর প্রশ্ন, ভারতের কোন অংশকে দ্রাবিড় দেশ বলা হতো? উত্তর হবে ভারতের কাবেরী নদীর দক্ষিণ অংশকে দ্রাবিড় দেশ বলা হতো। 13 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে কবে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়? না, উত্তর হবে 1853 সালের 16ই এপ্রিল ভারতবর্ষে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়। 14 নম্বর প্রশ্ন, হাজার হাজার বছর বোঝাতে কোন শব্দ ব্যবহার করা হয়? হাজার হাজার বছর বোঝাতে যুগ শব্দটা ব্যবহার করা হয়। তারপরে 15 নম্বর প্রশ্ন দেখো,
15 নম্বর প্রশ্নতে আছে যে তুষার যুগ কাকে বলা হয়। তুষার যুগ কাকে বলা হয় দেখো, হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে বরফ জমেছিল। আচ্ছা, সেই সময়টাকে বলা হয় তুষার যুগ। 16টা আনুমানিক কথাটি কিসের সঙ্গে ব্যবহার করা হয় না, আর সময়ের হিসাবের সঙ্গে আনুমানিক কথাটি ব্যবহার করা হয়। 17 নম্বর প্রশ্ন, প্রাক ঐতিহাসিক যুগ কাকে বলা হয়। এক সময় মানুষ লিখতে পারতো না, সেই সময়ের কথা আমাদের অনুমান করে নিতে হয়, এই সময়কেই অনেকে বলেন প্রাক ঐতিহাসিক যুগ। 18 নম্বর প্রশ্ন, প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলা হয় না, উত্তর হবে এক সময় মানুষ লিখতে শিখলো, কিন্তু সেই সময়ের পাওয়া সব লেখা আজও পড়া যায়নি। অর্থাৎ পুরনো সময়ের লেখা পাওয়া যায় কিন্তু পড়া যায় না, সেই পুরনো সময়টাকে বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ। আচ্ছা, 19 নম্বরের প্রশ্ন দেখো, ঐতিহাসিক যুগ কাকে বলা হয় না, যে সময়ের লেখা পাওয়া যায় ও পড়া যায় তাকে বলে ঐতিহাসিক যুগ। 20 নম্বর প্রশ্ন, সাল বোঝাতে কোন কোন কথা ব্যবহার করা হয় না, সাল বোঝাতে অব্দ ও বছর কথাগুলো ব্যবহার করা হয়। 21টা দেখো, কুষাণ সম্রাটদের মধ্যে সেরা কে ছিলেন না, কুষাণ সম্রাটদের মধ্যে সেরা ছিলেন কনিষ্ক। পরেরটা 22 নম্বর প্রশ্ন, কনিষ্কাব্দ কি না, কুষাণ সম্রাট কনিষ্ক সিংহাসনে বসে এক নতুন অব্দ গণনা চালু করেন, এই অব্দ গণনাকে বলা হয় কনিষ্কাব্দ। দেখো 22টা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম, তোমরা ভালো করে করবে। এখান থেকে দেখবে তোমরা ফার্স্ট ইউনিটের প্রত্যেকটা প্রশ্নকেই কমন পাবে, তোমরা একদম উত্তর সহ করে দিয়েছি। এর পরের ভিডিওতে 23 নম্বর থেকে আমি প্রশ্নগুলো করে দেব, তোমরা ভালো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে চ্যানেলটি ফলো করে রাখো এবং লাইক করে রাখো।